আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছি। তোমরা আমাদের কাছে এসএসসি ফিজিক্সের আর কি একটা চ্যাপ্টার পদার্থের গঠন, এই চ্যাপ্টার সম্পর্কে একটু জানতে চাইছো। এই চ্যাপ্টার নাকি তোমাদের কাছে একটু কঠিন লাগে, তো এই চ্যাপ্টারের যে মেন টপিক আর্কিমিডিস ও আর্কিমিডিসের সূত্র আর ওই রিলেটেড কিছু ম্যাথ আমরা আজকে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা শুরু করি। আজকে প্রথমে আমার একটু ওজন সম্পর্কে আগে জানা লাগবে। তো আমরা যে প্রত্যেকটা মানুষের তো একটা ওজন আছে বা প্রত্যেকটা বস্তুর যে একটা ওজন আছে, তো এই ওজনটা আসলে কিভাবে আসে? ওজনটা আসলে ফিল করার জিনিস। অর্থাৎ আমরা কোনো কিছুর উপর যখন দাঁড়ায় থাকি, তো যেই অবজেক্টের উপর আমরা দাঁড়ায় আছি সেই অবজেক্ট আমার যে প্রতিক্রিয়াটা দিচ্ছে, ওই প্রতিক্রিয়াটাই আমরা ওজন হিসেবে অনুভব করি, বুঝছো? তার মানে আমরা যখন একটা মাটিতে মনে করো সাপোজ দাঁড়ায় আছি, তো মাটিতে যখন দাঁড়ায় থাকি তখন কি হয়, মাটি আমার উপর একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। তার মানে এই প্রতিক্রিয়া বল যেহেতু দিচ্ছে, তার মানে এই বলের কারণে আমরা যে একটা অনুভব করছি, এই বলটাই হচ্ছে মূলত ওজনের কাজ করে। এখন যদি আমরা চিন্তা করি যে এটা একটা আমার সারফেস, এখন একটা বস্তু এখানে আছে, একটা বস্তু যদি এখানে থাকে, তো এই বস্তু উপর এই সারফেস মনে করে এই বস্তুর ভর হচ্ছে m। তো এটা যদি পৃথিবী হয়, তো এটা অভিকর্ষ ত্বরণ আছে g, তার মানে mg পরিমাণ বল নিচের দিকে এই বস্তুটা এই সারফেসের উপরে দিচ্ছে mg পরিমাণ বল। আর এই সারফেস কি করছে, এই সমপরিমাণ নিউটনের সূত্র অনুযায়ী সেই সমপরিমাণ বল উপরের দিকে mg পরিমাণ দেয়, যার কারণে এই বস্তুর ওজন আমরা হচ্ছে বলি যে mg, ঠিক আছে? এখন একটা ভিন্ন কেস চিন্তা করো। মনে করো তুমি লিফটে আসো, এটা হচ্ছে তোমার লিফট। এখন তুমি এখানে মনে করো দাঁড়ায় আসো, এখানে মনে করো সাপোজ দাঁড়ায় আসো। তো লিফট যখন উপরে উঠবে, তো তুমি তো লিফটের উপর, এই যে লিফটের উপর যে বলটা প্রয়োগ করছো সেটা কিন্তু mg পরিমাণ, তাই না? লিফটের উপর, লিফট মনে করো স্থির অবস্থায় আছে, কেবল রওনা শুরু করবে, তার আগে তুমি সেখানে mg পরিমাণ বল দিতেছো। তো তুমি যদি mg পরিমাণ বল দাও, তাহলে লিফটও mg পরিমাণ বল দিচ্ছে তোমার উপরের দিকে। আচ্ছা, এখন mg থাকলে কি লিফট উপরে উঠবে? বলো, লিফটকে উপরে উঠতে হলে mg থেকে বেশি বল প্রয়োগ করতে হবে। তোমার যে কয়জন মানুষ আছে ওই লিফটে, ওই যে সমপরিমাণ যে ওজন, সেই ওজনের থেকে একটা বেশি, হালকা করে বেশি একটা বল দিলেই সে উপরে ওঠা শুরু করবে। তো আমরা চিন্তা করি যে mg প্লাস, তোমরা লিফটে যে কয়জন আছো, মনে করো তুমি একা আছো, তোমার ভর m আর a, এই যে m এই এক্সট্রা, এটা মনে করো f, এই এক্সট্রা ফোর্সটা উপরের দিকে যদি প্রয়োগ করে লিফট, সেই ক্ষেত্রেই কিন্তু এই a ত্বরণে লিফটটা উপরে উঠবে। কারণ mg তো সমান হয়েই ছিল, তার মানে ওই mg কে অতিক্রম করার জন্য আমার এক্সট্রা একটা বল উপরের দিকে দেওয়া লাগবে। সেই এক্সট্রা বলটা কতটুকু? এই যে মনে করো m এ পরিমাণ। a কি? a হচ্ছে, a সমান হচ্ছে লিফটের ত্বরণ, আচ্ছা, যদি a লিফটের ত্বরণ হয়, তার মানে m হচ্ছে তোমার ভর, তার মানে ma, এই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ হচ্ছে এক্সট্রা, যার কারণে লিফটটা উপরে উঠতেছে। তাহলে এক্সাক্ট তাহলে আমরা কি বলতে পারি? দেখো তো, তোমার উপরে, এই ব্যক্তিটার উপরে আগে ছিল mg, আবার লিফট m এ ত্বরণে উপরে উঠছে প্লাস ma, mg প্লাস ma হয় কত? m ইনটু g প্লাস a, m ইনটু g প্লাস a, অর্থাৎ ভর, এই দেখো mটা হচ্ছে ভর আর g প্লাস a টোটালটা ত্বরণ। অভিকর্ষ ত্বরণের সাথে এই লিফটের ত্বরণটা যোগ হয়ে উপরের দিকে এই ফোর্সটা অনুভব হচ্ছে। তার মানে আমি কি একটু আগে শিখালাম যে ওজন হচ্ছে অনুভূত বা প্রতিক্রিয়া যে বলটা, সেটাই। তো এখানে প্রতিক্রিয়া বল কি? mg প্লাস a। এই জন্য তোমরা যারা লিফটে উঠছো তারা অনুভব করতে পারছো যে যখন একটা লিফট উপরের দিকে ওঠা শুরু করে, তোমার ভারী ভারী অনুভব হয়। আর কেউ যদি খেয়াল না করে থাকো, এরপরে কোনোদিন যদি কেউ লিফটে ওঠো, তখন একটা চেক করে দেখতে পারো যে আসলে ভারী অনুভূত হচ্ছে কিনা, হবে। আচ্ছা, এখন উপর থেকে নিচে লিফট যখন নামবে, তখন কেসটা চিন্তা করো। তাহলে এটা উপরে উঠলো মনে করো, এখন লিফট এখানে আছে, তুমি ওর ভিতরে আসো, ভালো কথা। এখন তুমি যখন এখানে আছো, তখন সেম mg ফোর্স, মনে করো লিফট এখন চলছে না, লিফট স্থির অবস্থায় ওই জায়গায় আছে উপরে যাওয়ার পর, সেই সময় mg ফোর্স তুমি দিচ্ছ নিচে, লিফট উপরের দিকে mg ফোর্স দিয়ে আছে, ওকে। তো সমান সমান থাকলে কি নিচে পড়বা? বলো। এখন তুমি বলতে পারো, ভাইয়া তাহলে লিফট বল দেওয়ার দরকার নেই, আমি কিছুই বল দেবো না, mg ত্বরণের নিচে নেমে যাবো। তাহলে mg ত্বরণের নিচে নামলে কি হবে? দেখো, একটা পড়ন্ত বস্তু যদি ছাদ থেকে এরকম ছেড়ে দাও,
এমজি ত্বরণের নিচে নামবে, অর্থাৎ অনেক জোরে শক্তিতে নিচে নেমে আঘাত পাবে। তাহলে তোমার যদি এই লিফট এমজি ত্বরণে ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি এরকম এমজি বল নিয়ে নিচে পড়বা, তোমার হাড় গোড়া কিছু থাকবে না, তাই না? তার মানে এমজি ত্বরণে তো পড়তে দেওয়া যাবে না, এই বলে তো পড়তে দেওয়া যাবে না, কারণ এই ফোর্সে পড়লে তুমি শেষ, তাহলে তো লিফটও ভেঙে যাবে, তুমিও শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, ওর এগেনস্টে একটু ফোর্স দিতে হবে এবং ফোর্সটা কমাই দিতে হবে এবং নেট ফোর্স নিচে থাকবে। অর্থাৎ আমি কিন্তু উপরের দিকে আর উঠতে চাচ্ছি না, আমি নিচে নামতে চাচ্ছি। উপরের দিকে যদি উঠতে চাই তাহলে এই এমজি থেকে আরো বেশি বল এমজি প্লাস এম এ এরকম দিতে হবে, তাহলে আরো উপরে উঠবা। আর যদি তুমি নিচে নামতে চাও তাহলে এমজি ফোর্সই নিচে নামতে পারতে, কোনো সমস্যা হতো না। কিন্তু কি সমস্যা হইতো, তোমার হাড় গোড়া থাকতো না, কারণ এমজি ত্বরণের নিচে নামলে লিফটও হচ্ছে মানে লিফটেরও সমস্যা হয়ে যেত আর তুমিও থাকতে না। তাহলে কি হবে যে এমজিটা এখানে নিচের দিকে কাজ করছে, উপরের দিকে একটা লিফট, উপরের দিকে একটা ত্বরণ দিবে, উপরের দিকে বল দিবে। ত্বরণ দেওয়া মানে ওখানে সাথে ভর গুণ করলে বল দেওয়া, মানে উপরের দিকে যদি একটা বল দেয় তাহলে এই বল আর এই বলের এমন পরিমাণ বল দেবো যাতে এর থেকে কম হয়। এই বলটা যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপরে উঠবা। তো তোমার চাওয়া হচ্ছে আমি নিচের দিকে যাব, তাহলে তুমি কি করতে হবে যে এমজি থেকে কম বল উপরের দিকে দিতে হবে। এটা হচ্ছে এমজি মাইনাস এম এ, এমজি মাইনাস এম এ, অর্থাৎ এমজি মাইনাস এম এ এই পরিমাণ বল লিফট উপরের দিকে দিচ্ছে, ঠিক আছে? আর এমজি হচ্ছে নিচের দিকে। তার মানে দেখো এটা ছোট এটা বড়, এটা থেকে এটা বাদ দাও, ছোটটা এই বড়টা থেকে ছোটটা বাদ দাও, এমজি মাইনাস এম এ, এমজি কেটে গেলে থাকে হচ্ছে এম এ। এই যে এম এ ত্বরণ, এই এম এ ত্বরণের লিফট নিচে নামবে। এখন এ যত ছোট হবে তত আস্তে আস্তে বলে নামবে, ঠিক আছে? যার কারণে তখন আর কোনো ক্ষতি হবে না, আস্তে করে নেমে যাবে। কিন্তু যখন এমজি ত্বরণে নিচে নেমে গেলে অনেক ফোর্সে বা অনেক গতিশক্তি নিয়ে নিচে নামতা, তার মানে তখন বেশি ক্ষয়ক্ষতি হতো। আর এখন তো কি হচ্ছে, আমাদের সহ্য ক্ষমতা সম্পূর্ণ বা হচ্ছে যতটুকু আর কি আমরা অনুভূত করতে পারি বা কোনো সমস্যা হবে না সেই পরিমাণ একটা ত্বরণ নিয়ে আস্তে আস্তে লিফটটা নিচে নামছে। ভালো কথা। তাহলে এই কেসে আমরা প্রতিক্রিয়া বল হিসাবে কোনটা পাচ্ছি বলতো? এইটা তো আমার এক্সাক্ট, অর্থাৎ আমি প্রয়োগ করছি এমজি, প্রতিক্রিয়া হচ্ছে এমজি মাইনাস এম এ, অর্থাৎ লিফটটা উপরের দিকে এমজি মাইনাস এম এ ফোর্স দিচ্ছে, উপরের দিকে মানে আমার উপরে দিচ্ছে। তাহলে আমার উপরে যদি এমজি মাইনাস এম এ দেয় তার মানে আমার উপরে যে ফোর্সটা দিবে সেটাই হচ্ছে আমার ওজন। তার মানে এই ক্ষেত্রে আমার ওজন হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। দেখো তো আমার এক্সাক্ট ওজন ছিল এমজি, তাহলে এমজি মাইনাস এম এ অর্থাৎ একটু ফোর্স কমে গেছে, অর্থাৎ প্রতিক্রিয়া বল কমে গেছে, যার কারণে আমার ওজনটাও কমে যাবে, যার কারণে আমার ওজনহীন মনে হবে, ঠিক আছে? তার মানে যখন লিফট নিচে নামে তখন আমার একটু কি মনে হয় যে একটু ওজন কমে গেছে, আর যখন লিফট উপরে ওঠে তখন মনে হয় যে আমার একটু ওজন বেড়ে গেছে। তাই যখন লিফট নিচে নামে তখন হালকা অনুভূত হয়, আর যখন লিফট উপরে ওঠে তখন ভারী অনুভূত হয়। আশা করি বোঝা গেছে। তো এটা পড়ালাম কেন, সামনে বুঝতে পারবা আসলে। তাহলে এখান থেকে আমাদের মেইন বিষয়টা কি? মেইন বিষয় হচ্ছে জানার যে আমরা ওজন বলি সেই ওজনটা আসলে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলের উপরে আসলে ওজনটা নির্ভর করে। প্রতিক্রিয়া বল যেরকম হবে তুমি সেই রকম ওজন অনুভূত করবা, ঠিক আছে? আচ্ছা, এইটুকু যদি বোঝা হয়ে থাকে, এখন আমরা তরলে নিমজ্জিত বস্তুর উপর চাপ। ওকে, আচ্ছা, এটা আমি এইভাবে চিন্তা করতে পারি যে মনে করো একটা পাত্র নিছো, এই পাত্রের এই পর্যন্ত পানি আছে, এখন তুমি এর ভিতরে এই যে বস্তুটা ভালো করে খেয়াল করবা, এই বস্তুটা হচ্ছে এমন একটা বস্তু, ফাঁপা বস্তু, এবং এই তল এটা হচ্ছে একটা তলের তো আয়তন থাকে এই পাত্রের উপরে খালি, তার মানে এর ভিতরে পানি দিয়ে পরিপূর্ণ আছে, ঠিক আছে? এর ভিতরে সবই পানি। এখন দেখো এই যে হাইট, এই হাইট থেকে এই পর্যন্ত টোটাল এই উচ্চতা, তার মানে এই একটা লেয়ার এইরকম পানি লেয়ার আছে, ঠিক আছে? এই বস্তুর উপরে এরকম পানি লেয়ার আছে। তার মানে আমরা এই বিন্দুতে এই যে এর উপরে প্রেসার বের করতে যাচ্ছি, এর উপরে কত প্রেসার, তো প্রেসার পি সমান আমরা কি জানি বলো তো? এফ বাই এ। এফ হচ্ছে কি যে পরিমাণ বল প্রয়োগ করবে, আর এ হচ্ছে ওই ক্ষেত্রফলের উপর, অর্থাৎ একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত বলই কিন্তু চাপ, তাই না? একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত বলে চাপ।
তার মানে এর উপরে কত বল প্রয়োগ হচ্ছে আসলে দেখো তো। এর উপরে বল প্রয়োগ হচ্ছে এই যে পানিটুকু আছে, এই যে এই সম্পূর্ণ পানিটুকুর যে ভর, সেই ভর ইনটু জি, এটা হচ্ছে বল। বল সমান কি জানি? বল সমান ভর ইনটু ত্বরণ, তাই না? আর ভর কি? ভর সমান আবার আমরা জানি এই যে ভর m ইজ ইকুয়াল টু রো ভি, শিখেছো না? রো ভি, রো হচ্ছে ঘনত্ব, আর ঘনত্ব ইনটু ভি হচ্ছে আয়তন ইনটু ত্বরণ। আচ্ছা, ঘনত্ব কি? এখানে পানি যেহেতু আছে, তার মানে পানির ঘনত্ব সাপোজ রো নিয়ে নিলাম। আয়তন, এখানে টোটাল কত আয়তন আছে দেখো, এটা হচ্ছে এ, আর এইচ উচ্চতা, এইচ উচ্চতা, তার মানে ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল ইনটু উচ্চতা হচ্ছে আয়তন। ভি ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু উচ্চতা। ওকে, তার মানে এ ইনটু এইচ, এটা হচ্ছে তোমার এই যে এ ক্ষেত্রফলের উপরে যতটুকু পানি আছে তার আয়তন হচ্ছে এইচ। এইচ, এ হচ্ছে এই যে এতটুকু, আর এইচ হচ্ছে এতটুকু, এই টোটাল এতটুকু। হ্যাঁ, তার মানে রো ইনটু এ ইনটু এইচ ইনটু ত্বরণ কত? জি, অভিকর্ষ ত্বরণ। এইচ রো জি, এটা হচ্ছে আমার বল, অর্থাৎ এর উপরে যে বলটা প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে এইচ রো জি। আমরা লিখে দিই এইচ রো জি ডিভাইডেড বাই এ, এ কেটে গেল, এইচ রো জি, এইচ রো জি, দেখছো? তাহলে এইচটা কি ছিল বলতো? এইচটা ছিল ওই যে উপর থেকে নিচ পর্যন্ত উচ্চতা, উপর থেকে নিচ পর্যন্ত উচ্চতা। তার মানে এইচ রো জি হচ্ছে এই তলের উপর চাপ, অর্থাৎ তরল কর্তৃক এই পাত্রের এই যে নিচ সারফেস আছে সেই সারফেসের উপর প্রেসার হচ্ছে এইচ রো জি। এইচটা কি? উপর থেকে নিচ পর্যন্ত যে উচ্চতা। এখন আমরা আরেকটা কেস চিন্তা করি, দেখো। এখন যদি আমরা বলি যে সেম এরকমই থাকবে, আবার এটা এরকমই থাক। এখন দেখো, এটা হচ্ছে আমরা এবার এইভাবে চিন্তা করি যে এখানে একটা এরকম সিলিন্ডারের বস্তু আছে, এখন এটা আর এইটা দুইটাই কি ঢাকা, ঢাকা। তো আমরা জানি যে একটা বস্তু যখন পানির ভিতরে নিমজ্জিত করা হবে, তো ওই বস্তু যদি পানির ভিতরে থাকতে হয় বা নিমজ্জিত হয়ে বা ডুবে থাকতে হয়, তার মানে ওর ভিতরে যে পানিটুকু ছিল সেই পানিটুকু সরাইতে হবে, তাই কিনা? তার মানে এর যে আয়তন, এই বস্তুর মনে করো এ হচ্ছে এর ক্ষেত্রফল মানে সারফেস এরিয়া, আর এইচ হচ্ছে বস্তুটার উচ্চতা, এইচ হচ্ছে বস্তুর উচ্চতা, এ হচ্ছে সারফেস এরিয়া। তাহলে এর আয়তন কতটুকু বলতো? এর আয়তন হচ্ছে এইচ, তাই না? এর আয়তন হচ্ছে এইচ। আচ্ছা, যদি এইচ হয় তার মানে এই বস্তু যখন এই পানির তরলের ভিতরে আছে, যে কোনো তরল হতে পারে, এই তরলের ভিতরে এইচ পরিমাণ ভলিউমের পানি এই বস্তুটা এই যে অপসারণ করবে। অর্থাৎ যদি এরকম বস্তুটা, এরকম পাত্রটা এরকম কানায় কানায় পরিপূর্ণ থাকে, তাহলে কি হবে? এই এখান থেকে পানি উপচে পড়বে, পানি উপচে পড়বে। কেন উপচে পড়বে বলতো? কারণ হচ্ছে ওখানে তুমি নতুন একটা বস্তু দিয়েছো, তার মানে বস্তু এর ভিতরে কিছু আয়তন দখল করছে, তো বস্তুর আয়তন অনুযায়ী বা সাইজ অনুযায়ী ওই রকম পানি, ওই আয়তনের পানি উপচে চলে যাবে, উপচে পড়বে। তার মানে এইচ পরিমাণ পানি উপচে পড়বে। তো এইচ পানি পরিমাণ যদি পানি উপচে পড়ে, এটা কমন সেন্স, তাই না? এখন দেখো, এই এইচ পরিমাণ পানি আমরা ধরলাম পানির আয়তন। ওকে, আচ্ছা, এবার দেখো যে পানিটুকু, এবার যতটুকু পানি উপচে পড়ছে ওইটা একটা ফোর্স দিবে না উপরের দিকে, মনে কর হচ্ছে বল। আমরা এর আগের কেসে যেমন একটা বল পাইলাম, তার মানে এই ক্ষেত্রে একটা বল পাইবো। তো বল সমান কি? বল সমান হচ্ছে ভর ইনটু ওজন, জি, ভর ইনটু জি, তাই না? এম জি। ভর কি? ভর হচ্ছে রো ইনটু এ ইনটু এইচ ইনটু জি, রো ইনটু এ ইনটু এইচ ইনটু জি। এটা হচ্ছে আমার, দেখো, রো ভি, রো আর ভি হচ্ছে এইচ, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তার মানে এটা হচ্ছে ওভারঅল ফোর্স, অর্থাৎ যেই পরিমাণ পানি উপচে পড়তেছে ঠিক সেই পরিমাণ পানি হচ্ছে, সেই পরিমাণ পানি যে ফোর্সটা দিবে সেটা হচ্ছে এ এইচ রো জি। এখন দেখো আমরা কি জানি? প্রেসার সমান হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই
এই যে সারফেস এরিয়া, ফোর্স ডিভাইড বাই সারফেস এরিয়া, এই ক্ষেত্রে অনুভূত বল কত বল? এই ক্ষেত্রে অনুভূত বল হচ্ছে এইচ রোজি, এইচ রোজি ডিভাইডেড বাই এ কেটে গেল এইচ রোজি। অর্থাৎ এই কেস কিন্তু এর আগের মতো না, এই কেসে হচ্ছে এইচ কিন্তু এই বস্তুটার উচ্চতা ছিল, তার মানে এইচ রোজি এটা হচ্ছে অনুভূত প্রেসার। এখন এটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি। দেখো এখানে যদি এই উপরের তল থেকে এই উচ্চতাটা h1 হয়, আর নিচের তল থেকে উচ্চতাটা যদি h2 হয়, উপরের তল থেকে h1, নিচের তল থেকে h2, তার মানে আমরা বলতে পারি না যে AH2 রোজি মাইনাস AH1 রোজি। অর্থাৎ এই উচ্চতা h2, এই যে উপর থেকে একদম পানির সারফেস এরিয়া উপর যেটা শুরু হয়েছে সেখান থেকে দেখো শেষ পর্যন্ত AH2 রোজি মাইনাস উপর পর্যন্ত AH1 রোজি, এটাই তো এর উপরে টোটাল যে ওজনটা বা ফোর্সটা দিচ্ছে উপরের দিকে, এটা ডিভাইডেড বাই এই যে ফোর্স ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া। এ কেটে গেলে থাকলে হচ্ছে H2 মাইনাস H1 রোজি। আর H2 মাইনাস H1 মানে কি বলতো? এই যে H, কারণ H2 মাইনাস H1 হচ্ছে H, তার মানে H রোজি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে প্রেসার এর উপর। তার মানে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে সারফেস এরিয়া থেকে ওই তলের দূরত্ব পর্যন্ত একেবারে মানে পানির সারফেস এরিয়া থেকে ওই তলের যেই বিন্দুতে বা যেখানে আমরা চাচ্ছি সেটার হচ্ছে যে প্রেসার, সেটা হচ্ছে এইচ রোজি। আচ্ছা, তাহলে যদি শুধু স্পেসিফিক ভাবে বলি এতটুকু, সেই ক্ষেত্রে H1 রোজি, এতটুকু H2 রোজি, আর সম্পূর্ণটার উপর এইচ রোজি। তার মানে উপরের টুকু, শুধু উপরের টুকু, উপরের সারফেস এরিয়াটার জন্য কত? H1 রোজি, নিচের টুকুর জন্য H2 রোজি, আর টোটালটার জন্য এইচ রোজি। ঠিক আছে, এইভাবে আমরা একটা চিন্তা করতে পারি। আচ্ছা, তো এইগুলো যদি বুঝে থাকি আমরা ডাইরেক্ট এখন আর্কিমিডিস সূত্রে যাই। আচ্ছা, আর্কিমিডিসের সূত্র। আচ্ছা, আর্কিমিডিসের সূত্র প্রথমে আমি একটু হিন্টস দিয়েছি যে এটা প্রথম যে কনসেপ্টটা বলে, বা আমরা সবাই এটা কমন সেন্সই বুঝতে পারি যে একটা বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয় তাহলে ওই বস্তু তরলে কিছু আয়তন দখল করে, তাই না, বা কিছু জায়গা দখল করে। তার মানে ওই যে আয়তনটুকু দখল করছে সে, তার মানে ওই আয়তনের সমপরিমাণ পানি ওই তরল থেকে অপসারিত হবে। তার মানে আমরা একটু লিখে দিই যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটির আয়তনের সমান আয়তনের পানি অপসারিত হয়। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো একটা বস্তুকে আমরা তরল নিমজ্জিত করি তাহলে ওই বস্তুটি ওই তরলের ভিতরে যে পরিমাণ আয়তন এক্সার্ট করবে বা দখল করে রাখবে, ঠিক সেম আয়তনের পানি অপসারিত হয়ে যাবে ওই দ্রবণ, মানে অপসারিত হবে। বা যদি এরকম হাইট থাকে তাহলে একটু উঁচু হয়ে যাবে হাইট, মানে এরকম মনে করো সাপোজ এতটুকু পানি আছে, হ্যাঁ, এখন একটা বস্তু আমি এখানে নিমজ্জিত করলাম সাপোজ, নিমজ্জিত করার ফলে এখানে তো কিছু আয়তন দখল করছে, সেই আয়তনটা দেখো যেহেতু হাইটটা আছে, যদি হাইটটা কম থাকতো তাহলে পানি উপচে পড়তো। তার মানে যেহেতু হাইটটা অনেক উঁচু, তার মানে পানি উপচে পড়বে না, বরং একটু এই যে পানির লেয়ার উপরে উঠে যাবে। পানির লেয়ার মনে করো সাপোজ এতটুকু উপরে উঠে যাবে, তাই না, সবসময় উপচে পড়বে এরকম না, এটা হচ্ছে এর উপর ডিপেন্ড করবে। আর যদি তোমার এইটা পাত্র সাইজ এতটুকু হতো তাহলে দেখো, তাহলে এই জায়গা পর্যন্ত পানি থাকতো, আর এই যে এতটুকু পানি বাইরে পড়ে যেত। তাহলে এই যে যতটুকু পানি বাইরে পড়ে যাচ্ছে এটাই মূলত হচ্ছে কি বলতো, এর ভিতরে যে আয়তনটা দখল করছে সেই সম আয়তনের পানি, অর্থাৎ যে আয়তনটা দখল করছে, যদি মনে করো এটা ভি, যদি ভি হয় এই বস্তুর আয়তন, এই ভি আয়তনের পানি অপসারিত হয়েছে। এটা হচ্ছে প্রথম জিনিস। আর একটা আছে, সেটা হচ্ছে কোন একটা বস্তুকে পানিতে নিমজ্জিত করলে সে বস্তুটা কিছুটা ওজন হারায়, আর এই হারানো ওজন ওই অপসারিত তরলের ওজনের সমান। অর্থাৎ কি বলছি যে কোনো একটি বস্তুকে তরলে নিমজ্জিত করলে
বস্তুটি কিছু ওজন হারায়। তোমরা যখন নদীতে গোসল করছো বা পুকুরে, তখন দেখবা যে পানির ভিতর নামলে একটু নিজের হালকা হালকা অনুভব হয়, তার মানে কিছুটা ওজন হারায়। কেন অনুভব হয়? কারণ হচ্ছে যে প্রতিক্রিয়া ফোর্স। আমি বোঝাবো, সমস্যা নেই কেন হচ্ছে, তবে ওই যে প্রতিক্রিয়া ফোর্সের ব্যাপার আছে এখানে, যেটা আমি লিফটের ক্ষেত্রে শিখাইলাম আর কি। কোনো একটা বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি কিছুটা ওজন হারায়। এই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। অপসারিত তরলের ওজনের সমান, ঠিক আছে? অপসারিত তরলের ওজনের সমান। আর এই যে অপসারিত তরলের ওজন, ওজন মানে কি? একটা ফোর্স না? এই অপসারিত তরলের ওজন, এটা তো একটা ফোর্স দেবে, এই ফোর্সটাকে প্লবতা বল বলে, ঠিক আছে? এই অপসারিত অপসারিত তরল, মনে করো তুমি যখন এখানে এটা দিলা, তখন তো তরলটা উপচে পড়ে যাচ্ছে বা একটু লেয়ারটা উঁচু হয়ে যাচ্ছে। তার মানে যতটুকু যে উঁচু হইলো বা লেয়ার থেকে পড়ে যাচ্ছে, ঠিক ওই পরিমাণ পানিটা এই বস্তুর উপরে একটা ফোর্স দিবে উপরের দিকে। কারণ তাদের তো একটা তারা চলে যাচ্ছে, তার মানে তারা যখন উপরের দিকে উপচে পড়বে বা উপরের দিকে যাবে, মানে উপরের দিকে একটা ফোর্স না থাকলে কি কোনোদিন উপরে যায় বলো? উপরের দিকে যদি কোনো ফোর্স না থাকে, তাহলে কি এমনি এমনি পানি উপরে যাবে? ফোর্স আছে অবশ্যই। উপরের দিকে ফোর্স মানে কি? এই বস্তুটার উপরে সেই ফোর্সটা অনুভূত হবে। আর এই অনুভূত ফোর্সটাকে বলা হয় অপসারিত তরলের যে ওজন, সেটি প্লবতা বা বুয়ান্সি ফোর্স, যেটা তোমরা মানে ইংলিশে বলে আর কি। তো এই দুইটা জিনিস, তো আমরা এটার একটু প্রুফটা দেখার চেষ্টা করবো, এই 2 নাম্বার, যে এটা আসলে এক্স্যাক্টলি হয় কিনা, যে তরলে নিমজ্জিত করলে কিছুটা ওজন হারায়, এই হারানো ওজন অপসারিত তরলের ওজনের সমান। এটা কি আসলেই হয়, সেটা আমি একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি আমরা দেখি যে এই একটা পাত্র, এই পাত্রের ভিতরে মনে করেন সাপোজ এই একটা বস্তু আছে। এই বস্তু ভর হচ্ছে, বস্তুর ভর m, ঘনত্ব, এই বস্তুর ঘনত্ব ρ m, ধরলাম যে বস্তুর ঘনত্ব ρ m। তাহলে এই বস্তুর ওজন কত বলো তো? এমনি এই বস্তুর ওজন কত যদি পানিতে না থাকে? এটা হচ্ছে তরল। এই যদি পানিতে না থাকে, এমনি আমরা যদি ওজন মাপি বাইরে, সেই ক্ষেত্রে বস্তুর ওজন কি? m = ρ v, এটা হচ্ছে ভর, ওর সাথে g গুণ দিব, তাই না? তার মানে বস্তুর ওজন mg। বস্তুর ওজন কি? mg। এখন দেখো বস্তুর m যদি g হয়, এখন দেখো এইটা আমরা ভলিউম ধরতে পারি না? এই যে এই বস্তুটা, এই যে বস্তুর আয়তন v ধরলাম, বুঝছো? তাহলে m সমান আমরা কি জানি? ρ v, মানে ρ m v g। এটা হচ্ছে আমার বস্তুর ওজন, ρ m v g। এটা আমার কি বলতো? বস্তুর ওজন। এখন দেখো আমি কি বলছিলাম, যে এই প্রথম সূত্র অনুযায়ী যে পরিমাণ আয়তন দখল করবে, ঠিক সম পরিমাণ আয়তনের পানি উপরের দিকে একটা বল দিবে, তাই না? উপরের দিকে এই যে যতটুকু পানি উপরের দিকে চলে যাচ্ছে, মানে উপরের দিকে একটা ফোর্স অনুভূত হচ্ছে। এই ফোর্সটা কার উপরে দিবে? এই বস্তুর উপরে দিবে। তো এই বস্তুর ফোর্সের পরিমাণ কত? যেই পরিমাণ তরল আছে, সেই তরলের আয়তন হচ্ছে, সেই তরলের যে পরিমাণ তরল অপসারিত হচ্ছে, সেই তরলের আয়তন কিন্তু সেই ভি হবে, তাই না? এই ভি আর এই ভি কিন্তু এক। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দুইটা ভি কিন্তু একই। কারণ হচ্ছে এই আয়তনের সমপরিমাণ আয়তনের পানি বা তরল অপসারিত হবে। মানে ওই তরলের ভলিউম, ওকে, তাহলে ভলিউম পাইলাম। ওই তরলের ঘনত্ব ধরে নিল, তরলের ঘনত্ব ধরলাম রো দাম, ওকে। তাহলে উপরের দিকে কি ফোর্স দিচ্ছে? উপরের দিকে ফোর্স কি বলতো? উপরের দিকে ফোর্স হচ্ছে ভি রো জি। উপরের দিকে ফোর্সটাকে মূলত আমরা কি বলি? প্লবতা, তাই না? প্লবতা ভি রো জি।
ওকে, তাহলে এটা হচ্ছে উপরের দিকে ফোর্স, এটা হচ্ছে নিচের দিকে ফোর্স, তার মানে এর উপর নেট ফোর্স কত বলো তো? নেট ফোর্স, নেট ফোর্স এখানে লিখি নেট ফোর্স। নেট ফোর্সটা হচ্ছে বস্তুর ওজন কাজ করছে নিচের দিকে, এখন নেট ফোর্স তো উপরের দিকে না, নিচের দিকে, কারণ হচ্ছে বস্তুটা তো উপরের দিকে উঠে চলে যাচ্ছে না, সে স্থির হয়ে আছে, তার মানে নিচের দিকে আলটিমেটলি, তার মানে রো এম ভিজি, রো এম ভিজি মাইনাস ভি রোজি, রো এম ভিজি মাইনাস ভি রোজি, তাই না? ওকে, এখন এবার দেখো এটা হচ্ছে নেট ফোর্স, নেট ফোর্স অর্থাৎ আমার উপরে এই বস্তুর উপর মানে যে বস্তুটা দিচ্ছি সেই বস্তুর উপরে নেট ফোর্স হচ্ছে এইটা, অর্থাৎ বস্তুর ওজন ছিল নিচের দিকে, আর যে তরলটা আছে সেই তরলটুকু উপরের দিকে একটা বল দিচ্ছে, নিচের দিকে একটা বল, উপরের দিকে একটা বল, উপরের দিকে বল হচ্ছে ভি রোজি, ভিটা কি? ভি হচ্ছে যেই তরলটা নিচ্ছি সেই তরলের আয়তন, আর আয়তনটা কি? ওই বস্তুর আয়তনের সমান, মানে বস্তুর সমপরিমাণ, বস্তুর আয়তনের সমপরিমাণ আয়তনের পানি তো আছে ওখানে, বা হচ্ছে তরল আছে, তার মানে ভি রো হচ্ছে যে তরলটা নিচ্ছি সেই রো, তার মানে ভি রো মানে এম ইন্টু জি, মানে এক কথায় ওজনই ফোর্স বা ওজন বোঝাচ্ছে। মানে এইটা থেকে এটা যদি বাদ দিই এটা হচ্ছে নেট ফোর্স, তাই না? তাহলে আমার ভর বা বস্তুর ভর বা বস্তুর ওজন কতটুকু ছিল বলতো? এই যে রো এম ভিজি, তাহলে হারানো ওজন কতটুকু আসলে? হারানো ওজন, হারানো ওজন, হারানো ওজন দেখো তো কতটুকু? এই যে তোমার প্রথমে ছিল রো এম ভিজি, এটা হচ্ছে যখন পানিতে ডুবাইনি, এমনি স্বাভাবিক অবস্থায় এই বস্তুর ওজন যদি আমরা মাপি সেই ক্ষেত্রে আসবে এটা রো এম ভিজি। আচ্ছা, এখন রো এম ভিজি হচ্ছে আমার বাতাসে বা হচ্ছে বাইরে যে ওজনটা, এখন ভিতরে আমি কি শিখাইছি বলতো? প্রতিক্রিয়া বলই হচ্ছে ভিতরে বা যেখানেই হোক প্রতিক্রিয়া বলটাই আমার ওজন, প্রতিক্রিয়া বলটাই আমার ওজন। তাহলে ভিতরে আমার প্রতিক্রিয়া বল বা নেট ফোর্স কত? এই দেখেন নেট ফোর্স, এটা হচ্ছে আমার ওই বস্তুর উপর নেট ফোর্স, এটাই কিন্তু ওই ভিতরে ওজন। এই ভিতরে নেট ফোর্স হচ্ছে এইটা, নিচের দিকে একটা বল রো এম ভিজি, উপরের দিকে হচ্ছে ভি রোজি, মানে নেট ফোর্স হচ্ছে এইটা। নেট ফোর্সটাই কিন্তু আমার বস্তুর ওজন, নেট ফোর্সটাই কি? বস্তুর ওজন, তার মানে ভিতরে যে বস্তুটা আছে সেই বস্তুর ওজনটা হচ্ছে এইটা রো এম ভিজি মাইনাস ভি রোজি। তাহলে হারানো ওজন কতটুকু? আমার আদি অবস্থায় ছিল এতটুকু, মানে যখন বাইরে ছিল, আর পানির ভিতরে ওজন হলো এইটা, কারণ আমি শিখাইছি যে নেট ফোর্স বা প্রতিক্রিয়া বল যেটা হবে সেটাই ওজন, কারণ প্রতিক্রিয়া বল পানির ভিতরে এতটুকু পাইছি, তাহলে পানির ভিতরে ওই বস্তুর ওজন হচ্ছে এতটুকু, এটা থেকে বাদ দাও মাইনাস রো এম ভিজি মাইনাস রো ভিজি। ওকে, আচ্ছা, এই রো এম ভিজি, রো এম ভিজি কেটে যাবে, থাকবে হচ্ছে রো ভিজি, রো ভিজি, এই যে সেই রো ভিজি, এটাই হচ্ছে হারানো ওজন, এটাই হচ্ছে হারানো ওজন, ঠিক আছে? তার মানে দেখো, এবার দেখো এই যে প্লবতা বল কি পাইছিলাম? রো ভিজি, এই প্লবতা বল রো ভিজি আর হারানো ওজন একই জিনিস, এই রো ভিজি আর এই রো ভিজি একই আলটিমেটলি। তার মানে যতটুকু ওজন হারাই বা আমি যতটুকু ওজন হারাইলাম ভিতরে যাওয়ার পরে বা পানিতে বা তরলে নিমজ্জিত হওয়ার পরে যতটুকু ওজন হারাইছি, এই হারানো ওজন আসলে ওই প্লবতা ফোর্স। আর প্লবতা ফোর্সটা কি বলতো? উপরের দিকে যে ফোর্সটা ছিল বা অপসারিত যে তরল ছিল সেই অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজনও বলতে পারো বা বুয়ান্সি ফোর্স বা প্লবতা বলতে পারো, অপসারিত তরলের ওজনই আসলে এই হারানো ওজন, ঠিক আছে? এই যে প্রুফ হয়ে গেল যে দুইটা একই হয়, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সামারি ছিল যে আর্কিমিডিসের দ্বিতীয় সূত্রে, যে আমরা যদি একটা বস্তুকে তরল নিমজ্জিত করি তাহলে বস্তুটি বা তরল নিমজ্জিত করার ফলে কিছুটা ওজন হারায়, আর এই হারানো ওজন বস্তুটির উপর যে প্লবতা বল তার সমান অথবা অপসারিত তরলের সমান, অপসারিত তরলের ওজনের সমান, একই জিনিস। এটা হচ্ছে অপসারিত তরল, এই অপসারিত তরলের ওজনের সমান এই যে হারানো ওজন, ঠিক আছে? এটাই কিন্তু আর্কিমিডিসের সূত্র। আচ্ছা, তো এইটা দিয়ে এবার আমরা কিছু ম্যাথ করি, আমরা তো কনসেপ্ট আশা করি বুঝে গেছি। যদি বুঝে থাকি তোমাদের বই আর কি পরপর 3টা উদাহরণে ম্যাথ আছে, 3টা ম্যাথ করে আজকে শেষ করবো, ঠিক আছে? তো প্রথমে একটি সোনার মুকুটের ভর, একটি সোনার মুকুটের ভর 10 কেজি। ওকে,
এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, অর্থাৎ বাইরে 10 কেজি পাইলাম। এখন পানিতে ডুবালে ভর হয় 9.4 কেজি। এবার আমরা আর্কিমিডিসের সূত্রের যে আর কি এটা ব্যবহার করে যে কি করা যায় সেটা আমরা দেখবো, অ্যাপ্লাই দেখবো, ঠিক আছে। আমরা তো সূত্র দেখলাম, কিন্তু অ্যাপ্লাই কোথায় হয়? এখন দেখো মুকুটের ঘনত্ব কত, প্রশ্ন করছে যে মুকুটের ঘনত্ব কত। ওকে, আচ্ছা এটা আমরা কিভাবে করতে পারি দেখো। এখন এইটা দিয়ে আসলে কি হবে, সাপোজ মনে করো একটা সোনা নিছো, সোনা 10 কেজি হয়েছে, সরি এটা 10 কেজি। ওকে, তো ওই সোনার ভিতরে ভেজাল আছে না খাদ আছে বুঝবো কিভাবে আমি? তো দেখো আমরা জানি কি m ইজ ইকুয়াল টু রো ভি। m আমার জানা, v আমার জানা। যদি আমি রোটা কোনোভাবে বের করতে পারি, এই রো সাথে আমি তুলনা করব হচ্ছে সোনার আসল যে ঘনত্ব, ওই ঘনত্ব যদি সেম থাকে এই ঘনত্বের, তাহলে বলবো যে সোনা খাদ নেই কোনো, সোনা একেবারে খাঁটি। আর যদি এই ঘনত্বটা কম হয় তার মানে সোনার খাদ আছে, বা বেশি হয় খাদ আছে। এখন দেখো তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এখানে মুকুটের ভর 10 কেজি থেকে 9.4 কেজি হয়ে গেছে, তার মানে হারানো ভর অর্থাৎ পানিতে নিমজ্জিত করার ফলে ওই যে বলছিলাম না কিছুটা ভর হারায় যায়, সে হারানো ভর সমান কত বলো তো? 10 - 9.4 অর্থাৎ 0.6 কেজি। এই 0.6 কেজি এটা হচ্ছে আমার হারানো ভর। এখন দেখো এই হারানো ভর অপসারিত তরলের হচ্ছে ভরের সমান, তার মানে 0.6। এখন অপসারিত তরলের ভর m ইজ ইকুয়াল টু কি? রো ভি, রো ইনটু ভি। রোটা কি? অপসারিত তরলের ভর হচ্ছে এটাই থাকবে 0.6। কারণ হচ্ছে এই যে আমরা একটু আগে শিখলাম যে অপসারিত তরলের ভর আর হারানো ভর একই জিনিস। আমরা এই যে হারানো ভর 0.6, ওজন আর ভর এক, কারণ জি জি উভয় জায়গায় কেটেই যায় আর কি, সেই জন্য ভর দিয়ে ক্যালকুলেশন করাও যায়, আবার ওজন দিয়ে ক্যালকুলেশন করাও তাই, কারণ জি জি কেটেই যাচ্ছে আলটিমেটলি। 0.6 ইন্টু রো ইন্টু ভি। এই ভিটা কি বলেন তো? এই ভিটা কিন্তু হচ্ছে এই যে মুকুট, সেই মুকুটের আয়তন। তার মানে এই যে রাজা আর কি এইরকম একটা ডিসিশন দিয়েছিল যে মুকুটের তুমি এটা বের করবা, খাদ ভেজাল আছে নাকি, খাদ আছে ভেজাল আছে নাকি ভালো সেটা বের করবা, কিন্তু মুকুটের কোনো কিছু করা যাবে না, অর্থাৎ মুকুট গলানো যাবে না, যেরকম আছে সেরকমই থাকবে। তো মুকুট যদি গলাইতাম তাহলে না আমরা পেরে যেতাম, কিন্তু এখানে তো গলানোর সুযোগ নেই। তার মানে আমরা করবো কি, এই যে আয়তনটা, সেই আয়তনই হচ্ছে আসলে মুকুটের আয়তন। এই আয়তনটা কি বলেন তো? মুকুটের আয়তন। কারণ হচ্ছে এই যে ভি ভলিউম, পানি সরবে, এই পরিমাণ পানির আয়তন অপসারিত হবে, এই আয়তনটুকু কতটুকু হয়? ওই মুকুট যতটুকু আয়তন নিয়ে জায়গা দখল করছে সেই ততটুকু আয়তন হয়। তার মানে রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তাই না? এটা হচ্ছে রো, পানির ঘনত্ব। তার মানে ভলিউম কত বলো তো? 0.6 ডিভাইডেড বাই 1000 মিটার কিউব। ওকে, এটা হচ্ছে আমার যে মুকুটটা নিয়েছিলাম সেই মুকুটের আয়তন। এবার দেখেন মুকুটের ঘনত্ব বের করতে বলছে। মুকুটের ঘনত্ব m সমান কি জানি? রো ভি। m সমান কি বলেন তো? রো ভি। এখন m কত বলেন তো? 10 কেজি। এই যে স্বাভাবিক অবস্থায় 10 কেজি ছিল। রো আমি বের করতে হচ্ছে মুকুটের ঘনত্ব, আর ভি কত? এই যে ভি পেয়ে গেছি 0.6 ডিভাইডেড বাই 1000। 0.6 ডিভাইড বাই 1000। এটা যদি ক্যালকুলেশন করি কত হয়? রো সমান 10,000 ডিভাইডেড বাই 0.6। এটা হয় মনে হয় 16,666। আমরা একটু দেখি দাও। 1000 ইনটু 10 ভাগ 0.6, এই তো 16,666.67 কেজি পার মিটার। ঠিক আছে, এখন দেখেন এইটা যদি আমার আসল যে স্বর্ণের ঘনত্বের সাথে সেম হুবহু মিলে যায়, তাহলে আসলে সোনায় কোনো খাদ ছিল না, আর যদি না মিলে অবশ্যই খাদ আছে। ঠিক আছে, এইভাবে আমরা আসলে আর্কিমিডিসের যে সূত্রটা, সেই সূত্র অ্যাপ্লাই করে একটা দারুণ জিনিস পাই। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লাই। ওকে, এটা যদি বোঝা থাকে আমরা আরো দুইটা ম্যাথ করব।
পরিমাপ করি। ঠিক আছে, আশা করি বোঝা গেছে যে আমাদের মূল কনসেপ্টটা কি ছিল, যে আমরা দেখব যে পানির ভিতর দেওয়ার ফলে কতটুকু ওজন হারাচ্ছে, সেই হারানো ওজন থেকে আমরা ওই মুকুটের আয়তনটা পেয়ে যাবো। কারণ ওই হারানো ওজন থেকেই যতটুকু আয়তন দখল করে সেই আয়তনই তো আসলে মুকুটের আয়তনই, ওখানে পানির যে আয়তন সেটা কিন্তু মুকুটের আয়তন। কারণ ওখান থেকে মুকুটের আয়তনটা পেয়ে যাব, ওই আয়তনটাকে কাজে লাগাই আমরা যে পানি হচ্ছে সোনার ভর জানি 10 কেজি, ওই 10 কেজি থেকে আমরা আসলে রোটা পেয়ে যাব, আসলে সোনার ঘনত্বটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এরপরে যে ম্যাথটা আছে, এক টুকরা কাঠ পানিতে ভাসিয়ে দিলে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে কত শতাংশ ডুবে থাকবে? কত শতাংশ ডুবে থাকবে? আচ্ছা, আর এখানে কাঠের ঘনত্ব দেওয়া আছে, কাঠের ঘনত্ব সমান সমান 0.5 ইন্টু 10³ কেজি পার মিটার কিউব। ওকে, আচ্ছা তো একটা কাঠের টুকরাকে যদি পানিতে ভাসাই দিই, তাহলে সেটা যদি ভেসে থাকে কত শতাংশ ডুবে থাকবে? তার মানে কি কিছু অংশ ভেসে, মানে এক কথায় ভেসে ভেসে থাকবে, সম্পূর্ণ নিমজ্জিত হবে না। তার মানে মনে করো সাপোজ এইরকম একটা অবস্থা তৈরি হয়েছে, যে এটা আমার যদি পানি হয়, এখানে এই যে কাঠের টুকরাটা আছে, এই এখন এই অবস্থা যখন আছে তখন আসলে কি হচ্ছে, এই স্থির আছে বা এই জায়গায় আছে, তার মানে হচ্ছে এই বস্তু যে পরিমাণ ওজন ওই তরলের উপরে দিচ্ছে, এই যে নিচের দিকে তো একটা বল দিচ্ছে, সেই বল আসলে এখানে যতটুকু পানি ওখানে অপসারিত হয়েছে সেই অপসারিত বলের সমান। অর্থাৎ এক কথায় প্লবতা বল, প্লবতা বল, প্লবতা এক প্রকার বল, এই প্লবতা বল আর বস্তুর ওজন আর কি ওখানে সমান। এই জন্য আর কি সে ভেসে ভেসে ডুবে আছে, মানে ভেসে ভেসে আছে কিছু অংশ আর কিছু অংশ ডুবে আছে। অর্থাৎ সেই স্থির অবস্থায় আছে, তার মানে কি এই বস্তুর যে ওজনটা, সেই ওজন একটা ওজন আছে, সেই ওজনটা যে পরিমাণ বল প্রয়োগ করছে আর উপরের দিকে যে পরিমাণ বল অনুভূত হচ্ছে সেটা সমান। কথা বুঝতে পারছো? যে যেই পরিমাণ বস্তুটা নিচের দিকে বল প্রয়োগ করছে বা ওজন আচ্ছা যে পরিমাণ বল প্রয়োগ করছে সেই বলটা আর উপরের দিকে যে বুয়েন্সি ফোর্স ছিল বা প্লবতা বল বা অপসারিত তরলের ওজন, ওই দুইটা সেম সমান। এই কেসেই আর কিরকম ভাবে সে মানে এত অংশ মানে ডুবে থাকা বা হচ্ছে ভেসে আছে। এখন দেখো বস্তুর ওজন কত? mg, তাই না? এটা হচ্ছে বস্তুর ওজন। এখন দেখো বস্তুর ওজন যদি mg হয়, m সমান আবার কি জানি আমরা, রো ভি, রো ভি জি। রোটা কি? রো মনে কর বস্তুর ঘনত্ব, ভিটা কি? বস্তুর আয়তন। এখানে লিখে দিই, রো এম হচ্ছে বস্তুর ঘনত্ব, ভি হচ্ছে বস্তুর আয়তন, আর জি তো অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তার মানে রো এম ভিজি, তার মানে রো এম ভিজি ইজ ইকুয়াল টু উপরের দিকে যে অপসারিত তরলের ওজন বা যে বলটা, সেই বলটার পরিমাণ কত? রো ভিজি। কিন্তু এই ভিটা কি বলতো? এই ভিটা হচ্ছে যেই পরিমাণ আয়তন এখানে দখল করছে, এই যে নিচে, তার মানে এইটুকু মনে করো সাপোজ ধরলাম ভি নট, অর্থাৎ সম্পূর্ণ আয়তন কিন্তু দখল করেনি, যতটুকু আয়তন দখল করেছে সেই সম আয়তনের পানির ওজন। যতটুকু আয়তন দখল করবে সেই সম আয়তনের পানি যে পরিমাণ বল দিবে সেটাই কিন্তু প্লবতা। তার মানে এখানে ভি নট পরিমাণ আয়তন, বস্তুর আয়তন দখল হয়েছে, তার মানে ভি নট পানির ঘনত্ব রো ইনটু জি। এইটা হচ্ছে সেই প্লবতা বল বা হচ্ছে অপসারিত তরলের ওজন। প্লবতা বল বা অপসারিত তরলের ওজন, এই দুইটা যখন সমান হয় সেই জন্য স্থির হয়ে এভাবে আছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে ভি নট কি? ভি নট আসলে যতটুকু আর কি ভিতরে জায়গা দখল করছে ততটুকু আয়তনের সম পরিমাণ আয়তনের পানির ভর। এই দেখো রো হচ্ছে পানির ঘনত্ব, এটা কি? পানির ঘনত্ব। আর এইটা হচ্ছে যতটুকু সে নিচে নিমজ্জিত হয়ে আছে সেই ততটুকুর আয়তন। এই আয়তন ইনটু পানির ঘনত্ব, মানে ওই ততটুকু পানির ভর সাথে জি গুণ ততটুকু পানির ওজন।
বোঝা গেছে? তার মানে দেখো এই জি কেটে গেল। এবার দেখো তার মানে আমার ভি নট বাই ভি বের করতে হবে। রো এম ডিভাইডেড বাই রো ইজ ইকুয়াল টু ভি নট বাই ভি। এই ভি নট বাই ভি কি প্রকাশ করে? ভি নট হচ্ছে কতটুকু নিচে ডুবে আছে, কতটুকু আয়তন নিচে ডুবে আছে, আর ভি কি টোটাল আয়তন। ভি নট হচ্ছে কতটুকু নিচে নিমজ্জিত আছে, আর ভি হচ্ছে টোটাল আয়তন। রো এম কি বস্তুর ঘনত্ব, দেখো 0.5 ইনটু 10 টু দি পাওয়ার কিউব। ওকে, আর পানির ঘনত্ব রো হচ্ছে কি পানির ঘনত্ব 1 ইনটু 10 টু দি পাওয়ার কিউব। এটা কেটে গেল, থাকলো হচ্ছে 0.5। এখন বলেছে শতকরা, তাই না? কত শতাংশ, এর সাথে 100 গুণ দিয়ে দেন, 50%। এই যে ভি নট বাই ভি এটা হচ্ছে 50%, অর্থাৎ 50% ডুবে যাবে আর 50% ভেসে থাকবে এই কাঠের যে বস্তুটা বা কাঠের টুকরাটা, এটা ঠিক আছে। এটাও আর কি অনেক ভালো একটা ম্যাথ ছিল আর কি। আর্কিমিডিস সূত্রগুলো বোঝার জন্য এই ম্যাথগুলো খুবই মজার। আচ্ছা, লাস্ট ম্যাথ আমরা আজকে একটু করি। আচ্ছা, আমাদের যে লাস্ট ম্যাথ ওখানে বলা হচ্ছে যে 10 কেজি ভরের একটি কাঠ, 10 কেজি ভরের একটি কাঠের টুকরা নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল। ওকে, তারপর কি হয়েছে? নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল। নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল। ওকে, এখন কোশ্চেন হচ্ছে সমুদ্রের পানিতে কতটুকু ডুববে, সমুদ্রে কতটুকু ডুববে। ওকে, এখানে রো অফ এস কে সি, সমুদ্রের পানির ঘনত্ব এখানে দেওয়া আছে 1.03 ইনটু 10 টু দি পাওয়ার কিউব, 03 ইনটু 10 টু দি পাওয়ার কিউব কেজি পার মিটার কিউব। ওকে, আচ্ছা, আর নদীর পানি মানে স্বাভাবিক পানির আয়তন রো ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব ধরে নিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার জানার বিষয় কি যে সমুদ্রে কতটুকু ডুববে এটা জানতে হলে এই যে রোএস আছে। এখন রোএস যদি থাকে, এখন আমরা প্রথম কেসটা দেখি। দেখো 10 কেজি ভরা একটা কাঠের টুকরা নদীর পানিতে ভেসে সমুদ্রে গেল। নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল। নদীর পানিতে সেটি কতটুকু অর্ধেক ডুবেছিল। এর মানেটা কি আসলে? এর মানে হচ্ছে, মনে করো এই কাঠের টুকরা, যে কাঠের টুকরার ভর সেটা হচ্ছে রো ভি, সাথে হচ্ছে জি। এটা হচ্ছে কাঠের টুকরার ওজন, যতটুকু ওজন একটু আগে যে ম্যাথটা করলাম। এবার এর এখন দেখেন, এটা হচ্ছে রো, কি বলবো, কাঠের টুকরা হচ্ছে উড, রো ডাব্লিউ বলতে পারি। রো ডাব্লিউ হচ্ছে কাঠের টুকরার ঘনত্ব, ভি হচ্ছে কাঠের টুকরার আয়তন, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এবার দেখেন এইটা যে পরিমাণ ফোর্স দিচ্ছে, উপরের দিকে যে অনুভূত বল ছিল বা অপসারিত তরলের ওজন ছিল সেইটুকু না? তাহলে অপসারিত যে তরলের ওজন সেটা হবে কতটুকু, রো। এটা হচ্ছে পানির ঘনত্ব, ওই নদীর পানির ঘনত্ব। ভি কতটুকু বলেন তো? এই যে বলা আছে অর্ধেক ডুবেছিল, তার মানে টোটাল ভি হচ্ছে কাঠের অর্ধেক ডুবেছিল, তার মানে ভি বাই টু। এই যে রো ভি বাই টু ইন্টু জি। এই এখান থেকে আমরা দেখো ভি ভি ক্যান্সেল, জি জি ক্যান্সেল, অতএব আমরা বলতে পারি রো ডাব্লিউ সমান রো বাই টু। এই দেখেন রো ডাব্লিউ সমান রো বাই টু, অর্থাৎ রো কত? রো হচ্ছে 1000 ডিভাইডেড বাই 2, 500 কেজি পার মিটার কিউব। ওকে, 500 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে কি ওই কাঠের ঘনত্ব। এবার দেখো এটা সমুদ্রে কতটুকু ডুববে, আবার সেই সমুদ্রে একই কেস দেব। সমুদ্রের ক্ষেত্রে ধরলাম আমরা রো ডাব্লিউ পেয়ে গেছি, তার মানে রো ডাব্লিউ, সে কাঠের আয়তন তো চেঞ্জ হবে না, তার মানে ভি ইনটু জি
এটা হচ্ছে ওই কাঠের ওজন, কতটুকু বল নিচে দিচ্ছে, এই যে পরিমাণ বল দিবে উপরে ওই যে অপসারিত তরলের ওজন বা প্লবতা বল, ওই দুইটা সেম হলেই তো সে এরকম স্থির হয়ে থাকবে, তাই না? একটু ডুবে একটু উপরে ভেসে স্থির অবস্থায় থাকবে, তার মানে ওই অবস্থায় অপসারিত তরলের যে উপরের দিকে ভর বা ওজন সমান হচ্ছে ওই বস্তুর যে ওজন সেটা। ওকে, অপসারিত তরলের যে ঘনত্ব সেটা হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব রয়েস ইনটু, মনে করি আমরা ভি0 পরিমাণ সে ডুবে আছে, অর্থাৎ ভি0 যতটুকু অংশ, এই যে একটু আগে শিখছিলাম যে এই যতটুকু অংশ এই যে ভি0, এই ভি0 পরিমাণ এই অংশটুকু পানি তো বাইরে উপচে পড়বে, বা এই অংশে পানি তো ভর বা ওজন ক্রিয়েট করবে বা প্লবতা ফোর্স ক্রিয়েট করবে, নাকি সম্পূর্ণটা করবে? এই অংশটুকু করবে যতটুকু তরলে নিমজ্জিত থাকবে। তাহলে ভি0 ইনটু জি, এই জি জি কেটে যায়, রো এস রো ডাব্লিউ জানেন, তার মানে ভি0 বাই ভি ইজ ইকুয়াল টু রো ডাব্লিউ কত 500 ডিভাইডেড বাই রো এস হচ্ছে 1.03 ইনটু 10 টু দি পাওয়ার কিউব ইনটু 100, শতকরা বের করি আমরা, উত্তর আসে হচ্ছে 500 ইনটু 100 ডিভাইডেড বাই 1.03 exp3। ওকে, এই যে 48.54%, অর্থাৎ 48.54%। এই যে ভি0 বাই ভি, তার মানে ভি0 হচ্ছে ডুবন্ত অংশের আয়তন আর ভি হচ্ছে টোটাল আয়তন, তার মানে ডুবন্ত অংশের আয়তন কত 48.54%। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। তো আশা করি আমরা তরলের ভিতরে যে চাপ, তারপর প্লবতা, আর্কিমিডিসের সূত্র, সোনার খাদটা নির্ণয় করা, এইগুলো আশা করি বুঝতে পারছি। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের কাছে কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।